তখন হিন্দু মুসলমান করো, তখন ইডি সিবিআই করো। এই দেখছেন না ধর্না ধর্না নাটক চলছে। আসলে ধর্না ধর্না নাটক কেন হচ্ছে? যখন পিসি পশ্চিমবঙ্গে বিপদে পড়ে তখন উপরে দিল্লির দিকে তাকিয়ে বলে দাদা ধর্না, আমার দাদা আমার ধর্না ধর্না ধর্না। দাদা তখন বলে তাহলে একটা ধর্না ধর্না করো, তখন উনি ধর্না করেন। আর সেই ধর্না যখন হয় আমরা দেখি সেখানে ভাইপো বসে আছে। গতকালকে সিবিআই গিয়ে ববি হাকিমের বাড়িতে রেড করলেন, মদন মিত্রর বাড়িতে রেড করলেন। আজকে যখন ঢুকছি আমি ডায়মন্ড হারবার দিয়ে, খবর পেলাম যে ডায়মন্ড হারবারে সিবিআই চলে এসছে। খবর পেলাম পশ্চিমবঙ্গে হাওড়াতে এসছে, উত্তর 24 পরগনাতে এসছে, নদিয়াতে এসছে। নদিয়াতে আবার একটা বিজেপি বিধায়কের বাড়িতে নাকি সিবিআই চলে গেছে। আমার একজন জিজ্ঞেস করলো দাদা তো সিবিআই টিবিআই চারদিকে যাচ্ছে, তার মানে ধরা হবে। এই যে ববির বাড়িতে সিবিআই গেল, ববি তার পরদিনকে ওই দিনকে টিভির সামনে বললেন আমি চোর, আমি কি চোর, আমার মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। আমরা বলতে চাই ববি বাবু আপনি চোর নন, আপনি তোলাবাজ। লোকে বলে নবাব কিনলে আরাম ফি, গেঞ্জি আছে না, নবাব কিনলে আরাম ফি। ববি হাকিমের অ্যাড দেখার পরে লোকে বলা শুরু করেছিল গেঞ্জি কিনলে ববি ফ্রি। যেভাবে তোয়ালে মুলে উনি টাকা নিচ্ছেন, বলছে গোটা চেতলার মানুষ কেউ দাঁড়িয়ে বলুক আমি 1 পয়সা চুরি করেছি কিনা। আমি দায়িত্ব নিয়ে বলছি আপনি 1 পয়সা চুরি করেননি। গোটা বাংলার মানুষ দেখেছে আপনি লাখ লাখ টাকা চুরি করেছেন। আর চোরাকে চোরা টাকা ঢাকাই দেওয়ার জন্য আপনি ক্যামেরার সামনে এসে কাঁদছেন, বলছেন আমার বাড়ির মান সম্মান নিয়ে টানাটানি করছে। এই তো এই জেলা পূর্ব মেদিনীপুর জেলা, যখন 100 দিনের কাজের টাকা নিয়ে বামপন্থীরা আন্দোলন করছিল তখন এই জেলার আরজুনা বিবিকে যখন আপনার পুলিশ বিবস্ত করে রাস্তায় ফেলে পেটাচ্ছিল তখন আপনার মনে হয়নি আরজুনা বিবির মান সম্মানে বাংলার মাটিতে ভুলণ্ঠিত হয়েছে? আজকে যখন আপনার বাড়িতে ইডি সিবিআই গেছে তখন আপনার মনে হয়েছে। আর যারা উৎসাহিত হচ্ছেন ভাবছেন যে ইডি সিবিআই এসে রেড করবে, আপনি নিশ্চিন্তে থাকুন ইডি সিবিআই কিচ্ছু করবে না, কারণ সেটিং হয়ে গেছে। ইডি সিবিআই এখন কাউকে কিচ্ছু ধরবে না। এখন ইডির মানে কি? ইডি মানে ইভিনিং ডেটিং। ভাইপোকে চিঠি পাঠাচ্ছে, ভাইপো বলছে হ্যাঁ আমি ফাঁকা আছি সন্ধ্যাবেলা, তাহলে বললো কফি খাওয়ার জন্য চলে এসো। কফি খাওয়ার জন্য আসছে, সন্ধ্যাবেলা ভাইপোকে কফি টফি খাইয়ে বললো যাও বাড়ি চলে যাও। আপনি এলাকায় কোনো অপরাধ করেছেন, পুলিশ আপনার বাড়িতে সমন পাঠাচ্ছে, আপনি একদিন যাবেন না, দুদিন যাবেন না, 3 দিনের মাথায় পুলিশ জামার কলার ধরে টানতে টানতে আপনাকে নিয়ে যাবে। আর অভিষেক ব্যানার্জি শুধুমাত্র একজন সাংসদ, ও যদি পিসির ভাইপো না হতো ওরে পশ্চিমবঙ্গের মাটিতে কে চিনত? শুধু একজন সাংসদ, তিনি ইডিকে বলছেন, তিনি সিবিআই কে বলছেন, তিনি কোর্টকে বলছেন আমার এখন সময় নেই, আমি দেখা করতে পারবো না, আর ইডি চুপচাপ বসে আছে। আসলে পুজোর আগে ইডি সিবিআই ববির বাড়িতে যাচ্ছে, মদনের বাড়িতে যাচ্ছে, মানে পুজোর বোনাস চাইতে যাচ্ছে। যা টাকা সংগ্রহ করেছিলে তার বোনাস আমাদের দাও, দিল্লিতে তোমার দাদা চেয়েছে তাই বোনাস নিতে যাচ্ছে ওখানে। অমিত শাহ বলেছিল না ভাগ মুকুল ভাগ, ভাগ মদন ভাগ, ভাগ মমতা ভাগ। তখন অনেকে ভেবেছিলেন বোধহয় বিজেপি ক্ষমতায় এলে অমিত শাহ মুকুল রায়কে ভাগ করাবে, দৌড় করাবে, অমিত শাহ মদন মিত্রকে দৌড় করাবে। আসলে সেদিন আমরা বুঝিনি ভাগ মুকুল ভাগ, ভাগ মদন ভাগ, ভাগ মমতা ভাগ মানে পালা মদন পালা না, ভাগ মমতা ভাগ মানে সারদার নারদার কত টাকা খেয়েছো সেই টাকার ভাগ চাই। সেই টাকা তুলতে আজকে ইডি সিবিআই নতুন করে এসছে পশ্চিমবঙ্গের মাটিতে। আমরা বলছি নাটক নাটক খেলা অনেক হয়েছে। আসল চোর বাংলার মাটিতে কবে ধরা পড়বে? চাকরি চোরেরা কবে ধরা পড়বে? এ পশ্চিমবঙ্গের মাটিতে অলিতে গলিতে আপনার আমার সন্তানের ভবিষ্যৎকে চুরি করেছে, স্বপ্ন চুরি করেছে এই তৃণমূল কংগ্রেস, তারা ঘুরে বেড়াচ্ছে। সেই চোরেরা কবে জেলের মধ্যে যাবে? উত্তর তো তৃণমূলকে দিতে হবে, উত্তর তো বিজেপিকে দিতে হবে। বিজেপির মুখে বড় বড় কথা মানায় না, কারণ শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে ছিল তখন শুভেন্দু অধিকারী চোর ছিল, আর বিজেপিতে যাওয়ার পরে শুভেন্দু অধিকারী সাধু হয়ে গেল। যে স্যান্ডো ববি টিভির পর্দায় আমরা যখন ঘুষ নিতে দেখলাম, ঠিক সেই সময় শুভেন্দু অধিকারীকে আমরা টিভির পর্দায় ঘুষ নিতে দেখলাম। শুভেন্দু অধিকারীকে ইডি সিবিআই ডাকবে না কেন? না উনি বিজেপির সঙ্গে আছেন তাই। এই সেটিং ডেটিং খেলা বাংলার মাটিতে বন্ধ করতে হবে। বাংলার বেকার যুবকরা নিজেদের জন্য চাকরি চায়,
বাংলার বেকার শিক্ষিত বেকার যুবকরা নিজেদের জন্য শিক্ষা চায়, এই শিক্ষার দাবিতে, কর্মসংস্থানের দাবিতে আমাদের লড়াই। আজকের উনি স্পেনে যাচ্ছেন, বলছে স্পেন থেকে শিল্প নিয়ে আসবো। কেন, আমরা কি ভুলে গেছি নাকি? আপনি প্রথমে রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পরে আপনি লন্ডনে গিয়েছিলেন, বললো লন্ডন থেকে আমি শিল্প নিয়ে আসবো। তারপরে আনন্দবাজারে বড় করে ছাপা হলো রাজ্যের মুখ্যমন্ত্রী খালি পায়ে ঠান্ডার মধ্যে লন্ডনের টেমস নদীর ধার ধরে কেমন হেঁটে হেঁটে বেরিয়েছেন। তারপরে বললেন যে আমি সিঙ্গাপুরে যাব, সিঙ্গাপুর থেকে রাজ্যের মানুষের জন্য কাঁচকলা নিয়ে এসছেন। এখন বলেছেন আমি স্পেনে যাব, স্পেন থেকে শিল্প নিয়ে আসবো। আকাশ বলছিল স্পেনে গেলেন, বললেন শালবনিতে ইস্পাত কারখানা সৌরভ গঙ্গোপাধ্যায় করবে, কে করবে না করবে আমার সে নিয়ে কোনো কথা নেই। আমি শুধু এই এলাকার মানুষের কাছে কিছু প্রশ্ন রেখে যেতে চাই। মনে আছে বুদ্ধদেব ভট্টাচার্য যখন মুখ্যমন্ত্রী ছিলেন, ওই শালবনিতে জিলনানলের ইস্পাত কারখানা তৈরি হওয়ার কথা ছিল। যখন বুদ্ধদেব ভট্টাচার্য গাড়ি করে ফিরছিলেন, তখন মমতা ব্যানার্জির সঙ্গে ছিল ছত্রধর মাহাতো আর কিষাণজিরা। সেই সময় তারা বুদ্ধদেব ভট্টাচার্যের গাড়িকে ল্যান্ডমাইন দিয়ে উড়িয়ে দিতে চেয়েছিল। আজকের শিল্পের জন্য মন কেমন করছে। তুমি তৃণমূল কংগ্রেস, তুমি পশ্চিমবঙ্গের মাটিতে একটাও শিল্প করতে দাওনি, আর যাদের নেতৃত্ব সেদিন তুমি দিয়েছিলে তারা আজকের কোথায়? তারা আজকের কেউ নেই। আজকের ভাগ্যের কি পরিহাস, যখন প্রাক্তন রাজ্যের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য যখন হসপিটালে ভর্তি, তখন মমতা ব্যানার্জি হসপিটালে বাইরে গিয়ে বলছেন উনি আসলে খুব সৎ লোক ছিলেন। চোরের মায়ের আরো বড় গলা শুভেন্দু অধিকারী গিয়ে বললেন ওনার মতো সৎ লোক আমি জীবনে দেখিনি। আমরা বলছি পাপ কোনোদিন বাপকেও ছাড়ে না। সেদিন বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিল নন্দীগ্রামে আমাদের নামে মিথ্যা মিথ্যা কাদা ছোড়া হচ্ছে, গোটা বাংলাকে আমাদের নামে মিথ্যা অপবাদ দিয়ে অশান্ত করার চেষ্টা হচ্ছে। আপনারা প্রমাণ করে দিলেন যে সেদিন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সত্যি কথা বলেছিলেন। তোমরা বাপ বেটা পিসি ভাইপো মিলে বাংলার মানুষের সঙ্গে জোট চুরি করেছো। আজকের শিল্প নিয়ে মরা কান্না কাঁদতে আসছো। এই যে সিভিক পুলিশ এখানে কাজ করছে, বুকে হাত দিয়ে বলুন আপনাদের মাইনে কত? সারা দিন রাত এই রোদের মধ্যে এখানে দাঁড়িয়ে মহিষাদল বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আপনি রাস্তা ক্লিয়ারেন্স করছেন, আপনার মাইনে কত? 7,000, 8,000, 9,000? কারোর আবার 2 মাস 3 মাস মাইনে বাকি। যখন মাইনে চাইতে যাচ্ছেন তখন থানার অফিসার বলছে মাইনে তো নেই বাবা, এক কাজ কর, সন্ধ্যাবেলা রাস্তা দিয়ে যত গাড়ি যাবে, বালির গাড়ি যাবে, লরি যাবে, হাত পেতে পেতে লরির থেকে টাকা তোলো। ওদের দোষ দিয়ে কি লাভ? গোটা প্রজন্মটাকে তোলাবাজি, জোচ্চুরি, ঘুষখোরি শেখাচ্ছেন গোটা পশ্চিমবঙ্গের মাটিতে। তাই এই সময়কালে দাঁড়িয়ে আমাদের দায়িত্ব বিকল্প পশ্চিমবঙ্গের স্বপ্ন দেখা। এই সময়ে দাঁড়িয়ে ছাত্র কমরেডদের কাছে অনুরোধ, এই কঠিন সময়ে দাঁড়িয়ে নতুন বাংলার স্বপ্ন দেখা, যে বাংলাতে কোনো বেকার তার চাকরির জন্য রাস্তায় আন্দোলন করতে গিয়ে খুন হতে হবে না। আজকের আপনি ধর্মতলাতে বসে আছেন, আমাদের মনে আছে 2013 সাল যখন এসএফআই রাজভবন অভিযান করেছিল, সেই মিছিলের প্রথমে ছিল সুদীপ্ত গুপ্ত আর এই মমতা ব্যানার্জির পুলিশ সেদিন ওই মিছিলের মধ্যে ঢুকে লাঠি চালিয়ে সুদীপ্ত গুপ্তকে খুন করেছিল। আমাদের মনে আছে মইদুল মিদ্দার কথা, আমরা যখন কলেজ স্ট্রিট থেকে মিছিল করে যাচ্ছিলাম, এই মমতা ব্যানার্জির পুলিশ লাঠি পেটা করে মইদুল মিদ্দাকে খুন করেছিল। আজকে তৃণমূলের মুখে গণতন্ত্রের কথা শুনতে ভালো লাগে না। আজকে তৃণমূল গণতন্ত্রের কথা বলছে, গোটা পশ্চিমবঙ্গের মাটিতে প্রতিদিন গণতন্ত্রের গোষ্ঠী উদ্ধার করেছে এই তৃণমূল কংগ্রেস। তাই এর বিরুদ্ধে দাঁড়িয়ে এই প্রজন্মের ছাত্র সমাজের কাছে অনুরোধ, আমাদের অভিভাবকদের কাছে অনুরোধ, আপনি এলাকায় যারা আমার কথা শুনতে পাচ্ছেন, হতে পারে আপনি রাজ কলেজে পড়েন, আপনি তৃণমূল করেন, আপনার কাছে আমার অনুরোধ, এই লড়াইটা শুধুমাত্র আমাদের লড়াই নয়। যখন নরেন্দ্র মোদী সরকার এসে সিলেবাসটাকে বদলে যাবে, যেদিন নরেন্দ্র মোদী সরকার বলবে প্রতিদিন আপনার সামনে হিন্দি হিন্দু হিন্দুস্তান, মুসলিম যাও পাকিস্তান, আর বিজেপি বারবার করে লাফালাফি করবে, রামনবমীর মিছিল করবে অস্ত্র নিয়ে, আপনি যদি এই সময় চুপচাপ বসে থাকেন, আপনি যদি কোনো প্রশ্ন না করেন, আপনার আগামী প্রজন্ম যখন এই পৃথিবীতে ভূমিষ্ঠ হবে, সে যদি আপনাকে প্রশ্ন করে যেদিন রামের নামে দেশকে ভাগ করা হয়েছিল, যেদিন ধর্মের নামে দেশকে ভাগ করা হয়েছিল, সেদিন তো তুমি ছাত্র ছিলে, সেদিন তুমি কেন রাস্তায় নামনি?
বিজেপি কোন রামের কথা বলে? নরেন্দ্র মোদী কোন গরিবের কথা বলে? বলে না আমি রাম রাজত্ব গঠন করব, আমি গরিবের জন্য কাজ করি। নরেন্দ্র মোদী বলে তো রাম রাজত্ব গঠন করব। নরেন্দ্র মোদী কোন রাম রাজত্বের কথা বলে? রামকে যদি আপনি ইংরেজিতে লেখেন RAM, রাম, আর থেকে রিলায়েন্স, এ থেকে আদানি, এম থেকে মোহন ভাগবত। আসলে ওরা রিলায়েন্স, আদানি আর মোহন ভাগবতের রাজ্য তৈরি করতে চাইছে নরেন্দ্র মোদী। আর গরিব মানে কোন গরিব? আপনি যদি গরিবকে ইংরেজিতে লেখেন GARIB, GA থেকে গৌতম আদানি, RI থেকে রিলায়েন্স ইন্ডাস্ট্রি, আর বি থেকে বাবা। এই নতুন করে এখন একটা বাবা এসছে না, বাবা বাগেশ্বর ধাম, তিনি বলছেন হিন্দু রাষ্ট্র গঠন করতে হবে। আসলে বিজেপি রামের নাম করে বড় লোকদের হাতে গোটা দেশটাকে তুলে দিতে চাইছে। এই দেশের জল, জমিন, জঙ্গল বিক্রি করতে চাইছে, গোটা ভারতবর্ষের সিলেবাসকে বদলে দিতে চাইছে। এখন নতুন করে বলছে স্বামী বিবেকানন্দ হিন্দুত্বের প্রতীক। কোন স্বামী বিবেকানন্দের কথা বলছেন? যে স্বামী বিবেকানন্দ বলেছিল আমি এমন ভারতবর্ষের স্বপ্ন দেখি যে ভারতবর্ষের বৈদান্তিক দেহ আর ইসলামিক মস্তিষ্ক হবে। কোন স্বামী বিবেকানন্দের কথা বলছেন? যে স্বামী বিবেকানন্দ বলেছিল আমি সেই দেশ থেকে এসেছি বিভিন্ন নদী যেমন ধারা উপধারা বেয়ে মহাসমুদ্রে মিলিত হয়, আমি সেই ভারতবর্ষ থেকে এসেছি বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন বর্ণের মানুষ গিয়ে এই ভারতবর্ষে মিলিত হয়েছে। সেই বিবেকানন্দকে নিয়ে আপনারা হিন্দুত্বের স্বপ্ন দেখেন। কোন বিবেকানন্দের কথা বলছেন? যখন ইংরেজদের সময় গোটা কলকাতা জুড়ে প্লেগের প্রভাবে মানুষ মরছে, স্বামী বিবেকানন্দ আর সিস্টার নিবেদিতারা মানুষের পাশে দাঁড়াচ্ছে, সেই সময় এক সন্ন্যাসিনী গেরুয়া বসন পরে স্বামীজির কাছে বললেন অনেক গরু মারা যাচ্ছে, এদের জন্য মহারাজ আপনি কিছু সাহায্য করুন। বললো এত যে মানুষ মারা যাচ্ছে? বললো মানুষ মারা যাচ্ছে ওদের কর্মফলে মারা যাচ্ছে, মানুষের জন্য আমরা কিছু করি না, গরুর জন্য আমরা পাশে দাঁড়াই। সেদিন স্বামী বিবেকানন্দ বলেছিল তোমাদের দেখে বোঝা যায় তোমাদের মাতারা কেমন। আসলে যারা শুধুমাত্র গো মাতার কথা বলে তারা গরুদের কথাই চিন্তা করে, আর যারা মানুষের কথা বলে, যারা মানুষের সন্তান, তারা মানুষের কথা চিন্তা করে। আজকে নতুন করে সেই বিজেপি বিবেকানন্দের ভারতবর্ষের স্বপ্ন আমাদেরকে দেখাবে। ওরা প্রতিদিন বলে এ বাংলার মাটিতে নাকি রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি নাকি এ রাজ্যের বুকে, এ ভারতবর্ষের মাটিতে ধর্মরাজ্যের স্বপ্ন দেখেছিলেন। কেন না শিবাজী উৎসবের সময় তিনি শিবাজীর প্রতি বলে একটা কবিতা লিখেছিলেন। কোন রবীন্দ্রনাথ ঠাকুর? যখন এই বাংলাকে ভাগ করা হয়েছিল তখন এই বাংলা ভাগের বিরুদ্ধে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিল সম্প্রীতি রাখি বন্ধন আমরা করতে চাই। জোড়াসাঁকো ঠাকুর বাড়ি থেকে রাখি পরাতে পরাতে বেরোচ্ছে আর গোটা আকাশ বাতাস জুড়ে ধ্বনিত হচ্ছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি। পুণ্য হোক পুণ্য হোক হে ভগবান। এই দুটো গান যখন রাস্তার দুধারে মুখরিত হচ্ছে আর রবীন্দ্রনাথ ঠাকুর যখন হাতে রাখি পরাতে পরাতে আসছে, মিছিলটা হাঁটতে হাঁটতে নাখোদা মসজিদের সামনে থেমে গেছে। রবীন্দ্রনাথ ঠাকুর বললেন আমি মসজিদের মধ্যে যেতে চাই, আমি ইমাম সাহেবকে রাখি পরাতে চাই। সবাই বললেন আপনি মসজিদের মধ্যে যাবেন? বললো হ্যাঁ আমি যাব। উনি মসজিদের মধ্যে ঢুকলেন, ইমাম সাহেবকে বললেন ইংরেজ সরকার বাংলাকে ভাগ করছে, আসলে বাংলা ভাগ করছে না, হিন্দু মুসলমানে ভাগ করতে চাইছে। আসুন এর বিরুদ্ধে রুখে দাঁড়াই। আমরা রাখি বন্ধন উৎসব পালন করেছি, আমি